এই লেকচারে আমরা ইন্ডাকশন জেনারেটর নিয়ে ডিসকাস করব। তো ইন্ডাকশন জেনারেটর নিয়ে ডিসকাস করার আগে যে জিনিসগুলো জানতে হবে, যেটার ওপর বেস করে এই লেকচারটা দাঁড়িয়ে, সেই টপিকগুলো আমি লিখে দিচ্ছি আগে। যে সেই টপিকগুলোতে যদি কারো অসুবিধে থেকে থাকে, তাহলে প্রিভিয়াস যে লেকচারগুলো আছে বা প্রিভিয়াস ক্লাসে, সেটা আগের সেমিস্টার বা এই সেমিস্টারে ওই টপিকগুলো যখন হয়েছিল সেই জায়গাগুলো আগে একটু ক্লিয়ার করে নাও। নাহলে এই টপিকটা আমি যতটাই সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি না কেন, তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম যে জিনিসটা জানতে হবে, এক মিনিট, প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়েছিলাম। তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে বেসিক প্রিন্সিপালটা ছিল, যেখানে স্লিপ বা টর্ক সম্পর্কেও ডিসকাস হয়েছিল, সেই জায়গাটা সেখানটায় লাগবে। কারণ বেসিক্যালি থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়ানোর সময়তেই আমি সংক্ষেপে ডিসকাস করেছিলাম যে পার্টিকুলার কোন কন্ডিশনের জন্য একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর ইন্ডাকশান জেনারেটর হিসেবে কাজ করতে পারে। তাহলে তার জন্য থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের বেসিক কনসেপ্টটা কিন্তু জরুরি। সেকেন্ড, ইন্ডাকশান মোটরের যে স্লিপের কনসেপ্টটা ছিল সেটা এখানটায় লাগবে। সেই সঙ্গে টর্কের যে কনসেপ্ট ছিল সেটা এখানটায় কাজে লাগবে। আর টর্ক ভার্সেস স্পিডের যে গ্রাফটা ছিল, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা আমার এখানটায় কাজে লাগবে। 3, রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট কাজে লাগবে। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এগুলো নিয়ে দুই জায়গায় ডিসকাশন হয়েছিল। এক তো হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার পড়ানোর সময়তে কিছুটা ডিসকাশন হয়েছিল, কারণ ট্রান্সফর্মারের রেটিং যেটা সেটা অ্যাপারেন্ট পাওয়ারে করা হয়। তো সেখানটাই আমি সংক্ষেপে বলেছিলাম যে কোন পাওয়ারটা কী আর কি, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। ইটেকের জায়গাতেও হয়েছিল, প্লাস সার্কিট থিওরি যখন করা হয়েছিল সেখানটাতেও হয়েছিল, রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট ছিল সেখানেও। 4, বিএইচ কার্ভ। বিএইচ কার্ভ ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়েছিল তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে গিয়ে ইটেকের পোর্শানে। তারপরে তোমরা করেছিলে ইলেকট্রোম্যাগনেটিজমে। তারপরে যখন আমি ট্রান্সফর্মার পড়িয়েছিলাম, সেখানে হিস্টেরেসিস লস পড়াতে গিয়ে বিএইচ কার্ভটা দেখিয়েছিলাম। বিএইচ কার্ভ কিংবা বলতে পারো যে ম্যাগনেটাইজেশন কার্ভ, ম্যাগনেটাইজেশন কার্ভ। এখানে অ্যাকচুয়ালি ম্যাগনেটাইজেশন যে কার্ভটা ছিল সেটা আমার কাজে লাগবে। ম্যাগনেটাইজেশন কার্ভ কোথায় রিসেন্টলি কোথায় হয়েছে বলো তো? সেটা তোমাদের যখন ডিসি শান্ট জেনারেটর পড়িয়েছিলাম, ডিসি শান্ট জেনারেটারে ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর ছিল। সেখানটায় খেয়াল করে দেখো, এরকমভাবে একটা গ্রাফ ড্র করা হতো, ঠিক আছে? তারপর এরকমভাবে আর একটা, তো সেকেন্ড যে স্ট্রেট লাইন টানলাম সেটা তো অন্য জিনিস, বাট এই যে গ্রাফটা ম্যাগনেটাইজেশন কার্ভ, সেটার কনসেপ্ট এখানটায় আমার কিছুটা কাজে লাগবে। আর 5, সেটা হচ্ছে গিয়ে রেসিডুয়াল ম্যাগনেটিজম বা রেসিডুয়াল ফ্লাক্স। রেসিডুয়াল ম্যাগনেটিজম বা রেসিডুয়াল ফ্লাক্সের কনসেপ্ট লাগবে। ওই ডিসি শান্ট জেনারেটারের যখন ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর পড়িয়েছিলাম, তখনই রেসিডুয়াল ম্যাগনেটিজম বা রেসিডুয়াল ফ্লাক্স নিয়েও ডিসকাশন হয়েছিল। যেখানে আমরা দেখেছিলাম যে গ্রাফটা 0 থেকে স্টার্ট না হয়ে এইটুকু ওপর থেকে স্টার্ট হচ্ছে। তো এই যে পোর্শনটা, সেটাকেই আমরা বলতাম রেসিডুয়াল ফ্লাক্সের জন্য বা রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য ইনডিউসড যে ভোল্টেজ। সেখানে আমরা দেখাতাম যে রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে একটা ডিসি শান্ট জেনারেটরের যে ভোল্টেজ বিল্ড আপ সেটা
হওয়াই পসিবল নয়। তো এই বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তবে গিয়ে এই ভিডিওটা পুরোপুরি বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু একটু অসুবিধে হবে। তো সেজন্য আমি বলবো যে এই কনসেপ্টগুলো প্রত্যেকে ক্লিয়ার করে নাও আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেখান থেকে। সেই ক্লাসগুলোর প্রতি যদি তোমাদের অ্যাক্সেস এই মুহূর্তে না থাকে তাহলে তো গুগল বলো, বই বলো বা ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে ইজিলি। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধে হয় সেক্ষেত্রে সিলেবাস কমপ্লিট হওয়ার পরে পরীক্ষার আগেই আমাকে বলবে, আমি জায়গাগুলো আরেকবার বুঝিয়ে দেব। এবার থ্রি ফেজ ইন্ডাকশন জেনারেটরের ব্যাপারে আসা যাক। আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যখন পড়েছিলাম, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এটা থ্রি ফেজ ইন্ডাকশন জেনারেটর, সংক্ষেপে আইজি লিখলাম, কোনো বইয়ে আইজি লেখা থাকবে না, আমি সংক্ষেপে লিখছি এখানটায়, পরীক্ষায় আবার আইজি লিখে দিয়ে চলে এসো। তো নাম শুনেই একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার দেব, সেটা কনভার্ট হবে কিসে? মেকানিক্যাল পাওয়ারে। আর ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে হওয়া উচিত মেকানিক্যাল পাওয়ার আমরা দেব, পাবো হচ্ছে কি ইলেকট্রিক্যাল পাওয়ার। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টর্ককে যদি আমি ধরি পজিটিভ, তাহলে থ্রি ফেজ ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে টর্ক হবে হচ্ছে গিয়ে নেগেটিভ। কেন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের টর্ককে যদি আমি পজিটিভ ধরি ইন্ডাকশন জেনারেটর নেগেটিভ হবে, সেটারও এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে। বাট জিনিসটাকে একটু রিলেট করার যদি তোমরা চেষ্টা করো, যখন ডিসি মেশিন পড়িয়েছিলাম, ডিসি মেশিনে দেখিয়েছিলাম যে একটা ডিসি মেশিনকে আমরা কিভাবে জেনারেটর হিসেবে কাজ করাতে পারি, আবার সেম ডিসি মেশিনকে কিভাবে ডিসি মোটর হিসেবে কাজ করাতে পারি। তো সেখানটায় দেখিয়েছিলাম যে আর্মেচারের কোনো একটা কয়েলে একই ডিরেকশানে কারেন্ট ফ্লো করছে, অথচ জেনারেটরের ক্ষেত্রে টর্ক যেদিকে, মোটরের ক্ষেত্রে টর্ক তার উল্টো দিকে। এটা শুধুমাত্র থ্রি ফেজ ইন্ডাকশান মেশিন বা ডিসি মেশিন বলে না, একই মেশিনকে যদি আমি জেনারেটর হিসেবে অপারেট করাই আর সেই মেশিনকে যদি মোটর হিসেবে অপারেট করাই, তাদের টর্কের ডিরেকশান একে অপরের অপোজিট হবে। মানে জেনারেটর হিসেবে অপারেট করালে টর্ক যদি ক্লকওয়াইজ হয়, মোটর হিসাবে ওই মেশিনটাকেই অপারেট করালে তার ক্লক কাউন্টার ক্লকওয়াইজ বা উল্টো দিকে হবে। আচ্ছা, এবার থ্রি ফেজ ইন্ডাকশান মোটর যখন পড়িয়েছিলাম তখন একটা জিনিস আমরা বলেছিলাম বা একটা জিনিস ডিসকাশনে উঠে এসেছিল যে এই যে মোটরটা সেটা হচ্ছে গিয়ে অ্যাসিঙ্ক্রোনাস মোটর। অ্যাসিঙ্ক্রোনাস মোটর মানে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের স্টেটারে থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে যখন আমরা থ্রি ফেজ ব্যালেন্স সাপ্লাই প্রোভাইড করছিলাম, তখন মোটরের যে এয়ার গ্যাপ ছিল সেই এয়ার গ্যাপে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছিল, যেটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছিল, তাকে আমরা এনএস দিয়ে ডিনোট করেছিলাম। আর মোটরের রোটরের স্পিড ছিল হচ্ছে গিয়ে আমরা তাকে এনআর দিয়ে ডিনোট করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে রোটরের স্পিড সবসময় সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কম হয়। সেখানে এটাও ডিসকাস করেছিলাম খুব ছোট্ট করে যে যদি কোনোভাবে এই যে রোটরের স্পিডটা আছে সেটাকে যদি এনএসের থেকে বাড়িয়ে দেওয়া যায়, ইকুয়াল করে দিলে তো কোনো টর্কই প্রডিউস হবে না, সেটা তো আমরা অলরেডি দেখে এসেছি থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের চ্যাপ্টারে। কিন্তু আমি যেটা বলছি আমি এখানে, এই এনআরের ভ্যালু যদি এনএসের ভ্যালুর থেকে বাড়িয়ে দেওয়া যায় কোনোভাবে, কীভাবে বাড়ানো যায় আমরা দেখব। তো এনআরের ভ্যালু যদি এনএসের থেকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরটা জেনারেটর হিসেবে কাজ করবে। তাহলে মোটরের ক্ষেত্রে যদি আমি এনএস গ্রেটার দ্যান এনআর লিখি, তাহলে জেনারেটরের ক্ষেত্রে আমাকে লিখতে হবে এনআর গ্রেটার দ্যান এনএস, এনআর গ্রেটার দ্যান এনএস। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়েছিলাম সেখানে স্লিপ সমান কি ছিল, এনএস, মানে পার ইউনিট স্লিপ সমান ছিল এনএস
মাইনাস এনআর বাই এনএস। যেহেতু এখানে এনএস গ্রেটার দ্যান এনআর, তাহলে এখানে স্লিপ কীরকম হবে? পজিটিভ হবে। আশা করি বোঝা গেল। এনএস এর ভ্যালু এনআর এর থেকে বেশি, তাহলে স্লিপ অবশ্যই পজিটিভ হবে। থ্রি ফেজ ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রেও স্লিপের যে ইকুয়েশান সেটা তো সেম, কারণ থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনই তো আলটিমেটলি, না? তাহলে এখানেও এনএস মাইনাস এনআর বাই এনএস। কিন্তু এখানে এনআর এনএস এর থেকে বড়, তাহলে স্লিপের ভ্যালু এখানে কি হবে? নেগেটিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিফারেন্স যদি কখনো লিখতে দেয় বা এমসিকিউ আসতে পারে পরীক্ষাতে, ইন্টারনালে কিন্তু এই এমসিকিউটা আমি দেব, যে ইন্ডাকশান জেনারেটরের ক্ষেত্রে স্লিপের ভ্যালু কীরকম হবে? পজিটিভ, নেগেটিভ, জিরো, যা খুশি এরকম টাইপের অপশান থাকবে। তাহলে এটাকেও ভালো করে প্রিপেয়ার হয়ে থাকবে। এবারে আসা যাক টর্কের কথায়। দেখো, থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা টর্কের যে ইকুয়েশান সেটা কী বার করেছিলাম? টিডি বা টিই যাই লেখো না কেন, কে এস ই টু জিরো স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু জিরোর হোল স্কোয়ার। এবার এখানে স্লিপ কি আমার? পজিটিভ। তাহলে টর্কের ভ্যালু কীরকম হবে? সেটাও হবে পজিটিভ। থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটরের ক্ষেত্রে স্লিপের ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে ইকুয়েশান, এখানে স্লিপ যদি নেগেটিভ বসাও, টিডি কীরকম হবে? ডেভেলপ টর্ক হয়ে যাবে নেগেটিভ। এখানেও স্লিপের ভ্যালু তুমি নেগেটিভ বসাবে, কিন্তু জিনিসটা কি আছে? জিনিসটার হোল স্কোয়ার নিচ্ছি, তাহলে মাইনাস স্কোয়ার আলটিমেটলি প্লাসই হয়ে যায় নিচেরটা কোনো চেঞ্জ হবে না। বাট উপরের ক্ষেত্রে এসের ভ্যালু নেগেটিভ বসিয়ে দিলেই টিডিও নেগেটিভ হয়ে যাবে। তার মানে মোটরের যেদিকে টর্ক কাজ করছে, জেনারেটর হিসেবে কাজ করানো হলে তার টর্কটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। টর্ক স্পিড যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, এক মিনিট, সরি, ওয়েট। আমাদের টর্ক স্পিড যে ক্যারেক্টারিস্টিক্স ছিল থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে, সেটা আমরা দেখেছিলাম অনেকটা এই ধরনের, এই দেখেছিলাম আমরা। আচ্ছা, এখানে অ্যাক্সিসগুলো দিয়ে দিই। এটা ছিল আমার স্পিড অ্যাক্সিস, এটা ছিল আমার টর্কের অ্যাক্সিস। এটাকে আমরা বলতাম টিডি ম্যাক্স, ম্যাক্সিমাম ডেভেলপ টর্ক, আর এটা এটুকু ছিল হচ্ছে আমাদের স্টার্টিং টর্ক। এখানে আর ওই এসএমটি, এনআরএমটি ওগুলো আর দেখালাম না। তো দেখো, টর্ক যেহেতু আমি থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে পজিটিভ বলেছি, দেখো সেজন্য ফার্স্ট কোয়াড্রেন্ট এভাবে এঁকেছি। এবার ইন্ডাকশান জেনারেটরের ক্ষেত্রে টর্কটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাই না? আর এখানে আরও একটা জিনিস, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের স্পিড কত? এই পয়েন্টের স্পিড হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। সিঙ্ক্রোনাস স্পিডে কী হয়? টর্ক জিরো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি আমার সিঙ্ক্রোনাস স্পিড। অ্যাক্সিসটা ওমেগা দেখিয়েছি বলে এখানে ওমেগা এস লিখলাম। তোমরা এন দিয়ে যদি ডিনোট করো তাহলে এনএস লিখবে। স্পিডকে যদি আমি এনএস বা ওমেগা এসের থেকে বাড়াই, তখন কি হবে? মোটরটা জেনারেটর হিসেবে কাজ করবে। দেখো, এটা হচ্ছে গিয়ে স্পিড হচ্ছে গিয়ে এখানে জিরো, এখানে হচ্ছে ওমেগা এস, এখানে কি হবে? স্পিড আরও বাড়তে থাকবে, তাই না? তো
ওমেগা এস অবধি পৌঁছানোর পরে স্পিডকে যদি আমি আরও বাড়াতে থাকি তখন মোটরটা কী হিসাবে কাজ করবে, জেনারেটর হিসাবে কাজ করবে। আর জেনারেটর হিসেবে যদি কাজ করতে শুরু করে তাহলে টর্ক কীরকম হয়ে যাবে, নেগেটিভ দিকে চলে যাবে। তাহলে জিনিসটা এদিকে বাড়তে থাকবে এভাবে। যেরকম এদিকে দেখেছিলে ঠিক সেরকমই নিচের দিকে তৈরি হলো, আর কিছুই না। আশা করি বোঝাতে পারলাম। তুমি এখানে বলতে পারো স্লিপের ভ্যালু কত, এখানটায় থেমে আছে মোটরটা এখানে, তাহলে স্লিপের ভ্যালু 1, এখানে স্লিপের ভ্যালু হচ্ছে 0। এইটুকু পোর্শানে স্পিড কি ওমেগা এস এর থেকে কম, তার জন্য ওটা হচ্ছে গিয়ে মোটর। আর এইটুকু পোর্শানে স্পিড হচ্ছে ওমেগা এস এর থেকে বেশি, তার জন্য এটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন জেনারেটর। তার মানে আমি বলতেই পারি যে এটুকু পোর্শন আমাদের মোটর রিজিয়ান। এই পোর্শনটা আমাদের জেনারেটর রিজিয়ান। দেখো যখন আমি স্লিপের গ্রাফ, মানে স্লিপ কোন দিকে হবে বলেছিলাম, স্লিপটা হচ্ছে এদিক বরাবর। স্পিড যদি এদিক বরাবর হয় স্লিপ হবে এদিক বরাবর, আমরা সেটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সেই বুঝিয়েছিলাম। তাহলে দেখো স্লিপের ভ্যালু 0, এখানে হচ্ছে 1, মানে এদিকে স্লিপ বাড়ছে। বলতে পারো এদিকে স্লিপ কমছে, তাহলে এরপরে কি স্লিপ আরও কমবে, এখানে 0, তাহলে এদিকে যদি আরও যায় তাহলে কী হবে, স্লিপ আরও কমে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই পোর্শনে স্লিপ হচ্ছে নেগেটিভ, তাহলে জেনারেটর রিজিয়নের স্লিপ কি নেগেটিভ, সেটাই তো আমরা পড়লাম একটু আগে, যে জেনারেটর রিজিয়নে স্লিপ হচ্ছে নেগেটিভ। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে, আচ্ছা এই ছবিটা, অরিজিনাল ছবিটা আমি অ্যাড করে দিই। আচ্ছা এখানে একটা কথা বলি, থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যদি আমাকে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স আঁকতে বলে, যেটুকু রেড কালারের আছে সেটুকু ড্র করলেই হবে। থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটর বললে শুধু ব্ল্যাক কালারটুকু ড্র করো না, এই টোটাল গ্রাফটাই ড্র করে দিও, ঠিক আছে। তবে এটুকুও বলে রাখি, থ্রি ফেজ ইন্ডাকশান মেশিনের যদি টোটাল গ্রাফ বলে তাহলে কিন্তু এটুকু না, আরও বড় হয় গ্রাফটা। এখানে শুধুমাত্র মোটর রিজিয়ান আর জেনারেটর রিজিয়ানটা দেখানো হয়েছে, এর আরও একটা রিজিয়ান থাকে যেটা হচ্ছে গিয়ে ব্রেকিং রিজিয়ান, ঠিক আছে, যেটা হচ্ছে ব্রেকিং রিজিয়ান। ব্রেকিং রিজিয়ানটা পড়বে এই সাইডে। আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের ব্রেকিং নিয়ে পড়বো, মোটরের ব্রেকিং নিয়ে যখন পড়বো, তখন সেই পার্টটা দেখানো হবে। তো আমি টোটাল ছবিটা এখানটার একবার অ্যাড করে দিই। দেখো এই যে পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে আমাদের মোটর রিজিয়ান, এই পোর্শনটা হচ্ছে গিয়ে জেনারেটর রিজিয়ান, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মোটর টর্ক, আর এটাকে বলা হয় জেনারেটরের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম টর্ক তাকে বলা হয় পুশ ওভার টর্ক। আর বললাম না এই সাইডে থাকবে হচ্ছে ব্রেকিং রিজিয়ান, এটা হচ্ছে ব্রেকিং রিজিয়ানের পার্ট। আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ব্রেকিংটা পড়ব তখন এই গ্রাফের পোর্শনটুকু পেয়ে যাবে। মানে মোটর, জেনারেটর আর ব্রেকিং এই তিনটে মিলে টোটাল একটা থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা হয়। যাই হোক, তো মোট কথা আমরা দেখতে পাচ্ছি যে, ধরো 1 মিনিট, ধরো এটা হচ্ছে একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর, রেড কালারের সার্কেলটা হচ্ছে স্টেটার, ব্লু কালারের সার্কেলটা হচ্ছে ধরে নাও রোটর, মাঝখানে হচ্ছে এয়ার গ্যাপ,
আর 3 ফেজ দেওয়া আছে দেখো RYB। তো যখনই আমি 3 ফেজ সাপ্লাই দেব তখন কি হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে যেটা এয়ার গ্যাপে রোটেট করতে শুরু করবে। আমি এখানে ক্লকওয়াইজ ডিরেকশনের রোটেশনটা নিলাম, এটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছে, তার জন্য রোটরটাও রোটেট করবে এনআর স্পিডে। NS গ্রেটার দ্যান এনআর হবে, কারণ 3 ফেজ ইন্ডাকশান মোটরের স্পিড সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কম হয়। বাইরের থেকে কোনো একটা প্রাইম মুভারকে আমি রোটরের সাথে কানেক্ট করলাম, প্রাইম মুভারের সাহায্যে এনআরের যে স্পিড মানে এনআরের যে ভ্যালুটা সেটাকে বাড়াতে থাকছি। কি বললাম, 3 ফেজ ইন্ডাকশান মোটরটা মোটর হিসাবে রান করছে, তাহলে সেই অবস্থায় রোটরের স্পিড সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কম। বাইরের থেকে আমি একটা প্রাইম মুভার রোটরের সাথে কানেক্ট করলাম, প্রাইম মুভারের সাহায্যে রোটরের স্পিডকে আমি বাড়াতে থাকলাম। রোটরের স্পিড বাড়তে বাড়তে যখন যখন সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি হয়ে যাবে তখন কি হবে, এই মোটরটা জেনারেটর হিসেবে কাজ করবে। মানে যতক্ষণ মোটর হিসেবে কাজ করছিল ইলেকট্রিক্যাল পাওয়ারও ইনপুট নিচ্ছিল, যখনই জেনারেটর হিসেবে কাজ করবে তখনও ইলেকট্রিক্যাল সাপ্লাই প্রোভাইড করবে। মানে তখন বেসিক্যালি ব্যাপারটা হবে এরকম, এক মিনিট। ব্যাপারটা দাঁড়ালো এরকম, NS গ্রেটার দ্যান এনআর ছিল, ইলেকট্রিক্যাল ইনপুট হচ্ছিল, প্রাইম মুভার দিয়ে স্পিড বাড়াতে বাড়াতে যখনই এনআরের স্পিড এনআর NSের থেকে বড় হয়ে যাবে সাথে সাথে করবে কি, ও ইলেকট্রিক্যাল আউটপুট দিতে শুরু করবে। দেখো প্রাইম মুভার দিয়ে আমি যখন রোটরটাকে ঘোরাচ্ছি তার মানে কি, রোটরে মেকানিক্যাল ইনপুট দেওয়া শুরু করলাম। যখনই মেকানিক্যাল ইনপুট দিয়ে স্পিডের ভ্যালুটা NSের থেকে বাড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, ইলেকট্রিক্যাল সাপ্লাই আমি পাচ্ছি। তাহলে এই কন্ডিশনটাও ফুলফিল হয়ে গেল যে মেকানিক্যাল ইনপুট দিচ্ছি তার থেকে আমি ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি। তাহলে আমরা দেখতেই পেলাম 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর কীভাবে কাজ করছে। এটাই হচ্ছে 3 ফেজ ইন্ডাকশান জেনারেটরের বেসিক অপারেটিং প্রিন্সিপাল, যেটা পরীক্ষায় শর্ট নোটের আকারে আসে। এবার এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, একটা খুব বড় রকমের ডিসঅ্যাডভান্টেজ আছে এই জায়গাটায়, দেখে নাও সেটা। ধরো তোমার বাড়িতে একটা জেনারেটর আছে, ডাজন্ট ম্যাটার হোয়াট টাইপ অফ জেনারেটর দ্যাট ইজ, তোমার বাড়িতে একটা জেনারেটর আছে, ডিসি জেনারেটর হোক, এসি জেনারেটর হোক, যে জেনারেটরই হোক না কেন। তো তুমি বাড়িতে এই জেনারেটরটা কেন রেখেছো? কোনো কারণে যদি লোডশেডিং হয়ে যায়, বা পাওয়ার কাট হয়ে যায়, তাহলে এই জেনারেটরের সাহায্যে তুমি বাড়ির ইলেকট্রিক্যাল সাপ্লাইটা কন্টিনিউ রাখতে পারবে, এই জন্যই তো জেনারেটরটা রাখা। এবার আমি ধরলাম তুমি বাড়িতে 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর নিয়ে এসছো, ঠিক আছে, 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর নিয়ে এসছো। বাড়িতে সিঙ্গেল ফেজ সাপ্লাই থাকে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ঠিক আছে। তুমি 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর নিয়ে এসছো, দিয়ে ঠিক করেছো যে লোডশেডিং যখন হবে 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর দিয়ে আমি বাড়ির সাপ্লাইটাকে কন্টিনিউ রাখবো। মুশকিলটা কোথায়? একটা 3 ফেজ ইন্ডাকশান মেশিন এটাকে যদি আমি 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর হিসাবে রান করাতে চাই, ডিরেক্টলি কিন্তু পারবো না একে 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর হিসাবে রান করাতে। কেন পারবো না? কারণ এই 3 ফেজ ইন্ডাকশান মেশিন আছে, এটা মেশিন, মোটর না, ঠিক আছে, 3 ফেজ ইন্ডাকশান মেশিন। এই 3 ফেজ ইন্ডাকশান মেশিনে ফার্স্টে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে একে 3 ফেজ ইন্ডাকশান মোটর হিসেবে রান করাতে হবে। ফার্স্টে 3 ফেজ ইন্ডাকশান মোটর হিসেবে রান করতে শুরু করলো, তারপরে প্রাইম মুভার দিয়ে রোটরের স্পিডকে সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বাড়িয়ে দিলাম, তখন গিয়ে ও 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর হিসেবে কাজ করবে। তাহলে মুশকিলটা কোথায়? বাড়িতে আমার লোডশেডিং হয়ে গেছে, আমাকে এই জেনারেটর চালাতে হবে, কিন্তু জেনারেটর চালানোর জন্য ফার্স্টে আমাকে ওই মেশিনে ইলেকট্রিক্যাল সাপ্লাই লাগবে, তবে গিয়ে ও 3 ফেজ ইন্ডাকশান মোটর হিসেবে কাজ করবে।
তো আমার তো লোডশেডিংই হয়ে গেছে, কারেন্টই নেই, তাহলে আমি ওকে 3 ফেজ ইন্ডাকশন মোটর হিসেবে চালাবো কী করে? মোটরে তো আমার ইলেকট্রিক্যাল ইনপুট লাগবে, লোডশেডিং হয়ে গেছে, আমি 3 ফেজ ইন্ডাকশন মেশিনে ইলেকট্রিক্যাল ইনপুটই দিতে পারবো না, তাহলে ও মোটর হিসাবে রানই করবে না। মোটর হিসাবে যদি রানই না করে, তাহলে রোটরের স্পিডকে বাড়িয়ে আমি ইন্ডাকশন জেনারেটারের মানে রোটরের স্পিডকে বাড়িয়ে সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি করবো কী করে? তাহলে এক্ষেত্রে আমি জেনারেটারকে কাজই করাতে পারছি না। তাহলে 3 ফেজ ইন্ডাকশন জেনারেটার তখনই রান করবে, মানে এই হিসেবে তখনই কাজ করবে যখন ওকে শুরুতে 3 ফেজ ইন্ডাকশন মোটর হিসেবে কাজ করানো যাবে, আর তার জন্য ইলেকট্রিক্যাল সাপ্লাই দরকার। তাহলে তো আমার জেনারেটারের পারপাসটাই ফুলফিল হলো না, তাই না? তো এটার জন্য আমরা কি করতে পারি সেটা এবার দেখব। দেখো, এখানে 3 ফেজ ইন্ডাকশন জেনারেটর বা 3 ফেজ ইন্ডাকশন মেশিন যাই বলো না কেন, তার সঙ্গে একটা ক্যাপাসিটার ব্যাংক কানেক্ট করা আছে। ক্যাপাসিটার ব্যাংকটা কীরকম কানেকশান দেওয়া আছে? ডেল্টা কানেকশানে ক্যাপাসিটার ব্যাংক কানেক্ট করা আছে। আচ্ছা, এখানে এটাও বলে রাখি, এই 3 ফেজ ইন্ডাকশান যে মেশিনটা আছে সেখানে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। সেখানে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। তাতে কি হবে এবার আমরা দেখব। 3 ফেজ ইন্ডাকশান মোটরের মানে 3 ফেজ ইন্ডাকশান মেশিন বলবো আমরা, ঠিক আছে এখানটায়, কারণ আমরা ওকে আর মোটর হিসেবে রান করাবো না, ডিরেক্ট জেনারেটর হিসেবে রান করাতে যাচ্ছি। তাহলে আমার কাছে 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর আছে। 3 ফেজ ইন্ডাকশান জেনারেটর আছে, ঠিক আছে। ওর কি কি আছে? স্টেটার আছে আর ওর রোটর আছে, ঠিক আছে। ও রোটরে রেসিডুয়াল ম্যাগনেটিজম প্রোভাইড করা আছে, তার জন্য খুব কম পরিমাণে রেসিডুয়াল ফ্লাক্স থাকবে। তার জন্য খুব কম পরিমাণে রেসিডুয়াল ফ্লাক্স থাকবে। বাইরের থেকে প্রাইম মুভার দিয়ে এই রোটরটাকে আমি রোটেট করাতে শুরু করলাম। বাইরের থেকে প্রাইম মুভার দিয়ে রোটরকে রোটেট করালে কি হবে? এই যে রেসিডুয়াল ফ্লাক্স আছে সেটা স্টেটারের ওয়াইন্ডিংকে কাট করবে, তাহলে স্টেটারে স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ প্রডিউস হবে। এই স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ যে প্রডিউস হচ্ছে, তার মানে এই যে পয়েন্টগুলো আমি দিলাম এদের অ্যাক্রসে ভোল্টেজ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কি আমাদের লাইন ভোল্টেজ, তাই না? তো ভোল্টেজটা কার অ্যাক্রসে অ্যাপ্লাই হলো? ক্যাপাসিটারের অ্যাক্রসে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, এবার ক্যাপাসিটারের ফাংশনটা কি এখানটায়? ক্যাপাসিটারের একটা বড় প্রপার্টি হচ্ছে ক্যাপাসিটার লিডিং কারেন্ট ড্র করে। ক্যাপাসিটার লিডিং কারেন্ট ড্র করে, তবে না গিয়ে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয় সব জায়গায়। ও লিডিং কারেন্ট ড্র করে। এই জিনিসটাকে ঘুরিয়ে আমি কিভাবে বলতে পারি? ক্যাপাসিটার লিডিং কারেন্ট ড্র করে, তাই না? ড্রজ লিখে দিই। ক্যাপাসিটার লিডিং কারেন্ট ড্র করে, এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি ক্যাপাসিটার সাপ্লাইজ ল্যাগিং বা রিঅ্যাক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার। ও লিডিং কারেন্ট ড্র করছে মানে ল্যাগিং কারেন্ট সিস্টেমে পাঠাবে। এই লিডিং কারেন্ট ড্র করছে মানে বেসিক্যালি ল্যাগিং কারেন্ট সিস্টেমে পাঠাবে। তাহলে এখন কতগুলো ফ্লাক্স থাকলো আমার? একটা রেসিডুয়াল ফ্লাক্সের জন্য ফ্লাক্স, আর ক্যাপাসিটার লিডিং কারেন্ট ড্র করেছে তার পরিবর্তে ল্যাগিং কারেন্ট পাঠিয়েছে, তাহলে এই ল্যাগিং কারেন্টের জন্য আর একটা ফ্লাক্স। তাহলে এই ফ্লাক্সের সঙ্গে যখন এই ফ্লাক্স অ্যাড হবে তখন ফ্লাক্সের ভ্যালু আরও বাড়বে। ফ্লাক্সের ভ্যালু যদি আরও বাড়ে তাহলে ভোল্টেজের ভ্যালু আরও বাড়বে। ওয়েট এ মিনিট। তাহলে ভোল্টেজের ভ্যালু আরও বাড়বে। ভোল্টেজের ভ্যালু যদি আরও বাড়ে তাহলে ক্যাপাসিটারে আরও বেশি লিডিং কারেন্ট যাবে, তাহলে ক্যাপাসিটার আরও বেশি ল্যাগিং ভোল্ট অ্যাম্পিয়ার সাপ্লাই দেবে, তাতে ফ্লাক্স আরও বাড়বে। তাহলে এই প্রসিডিওরে এখানে ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওরটা চলবে। তার মানে বেসিক্যালি আমরা যদি গ্রাফটা এবার প্লট করি তাহলে কীরকম দাঁড়াবে সেটা একটু দেখা যাক।
দেখো এটা হচ্ছে কি আমার ম্যাগনেটাইজেশন গ্রাফ, যেটা আমরা ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে ড্র করেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে যে স্ট্রেট লাইনটা আছে, এটা হচ্ছে গিয়ে রিঅ্যাক্টেন্স লাইন। যেরকম ওই ওহমস লতে তোমার ভোল্টেজ ভার্সেস কারেন্টেজ বা কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফটা কীরকম ছিল, এরকম ছিল, তাই না? তো এখানেও ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, ক্যাপাসিটারের রিঅ্যাক্টেন্স আছে, তাহলে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ আছে, আবার ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ক্যাপাসিটারের ভোল্টেজ আর কারেন্টের যদি আমি গ্রাফটা প্লট করি সেটাও কীরকম হবে, একটা স্ট্রেট লাইন হবে। এগুলো তো সব লিনিয়ার সার্কিট, তাহলে একটা স্ট্রেট লাইন পাবো আমরা, তাই না? তাহলে দুটো গ্রাফ দেখছি আমরা একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করছে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্ট মানে ওই পয়েন্টটা, দেখো এ পয়েন্টটা হচ্ছে গিয়ে ম্যাগনেটাইজেশন ক্যারেক্টারিস্টিক্স আর রিঅ্যাক্টেন্স লাইন দুটোর জন্যই কমন পয়েন্ট। তার মানেটা কি, তার সিগনিফিকেন্সটা কি? মানে পার্টিকুলার এই পয়েন্টে ক্যাপাসিটার যতটা রিঅ্যাক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার সাপ্লাই দিচ্ছে, জেনারেটরকে সাপ্লাই দিচ্ছে, জেনারেটর ঠিক ততটাই প্রডিউস করছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে যার জন্য আমার অপারেটিং পয়েন্ট। এই পয়েন্টটা যদি ডেভেলপড হয়ে যায়, থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটরটা তারপরে অ্যাজ ইউজুয়াল রান করবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটরকে মানে সেলফ কিভাবে নিজে কিভাবে রান করানো যেতে পারে তার একটা প্রসিডিওর। আদারওয়াইজ এই যে প্রসিডিওরটা ছিল, এই প্রসিডিওরে মানে এনআরকে এনএসের থেকে প্রাইম মুভার দিয়ে বাড়িয়েও আমি জেনারেটর হিসেবে রান করাতে পারি, বাট সেক্ষেত্রে আমার অ্যাডিশনাল একটা থ্রি ফেজ সাপ্লাই লাগবে, যেটা দিয়ে আমি থ্রি ফেজ ইন্ডাকশান মেশিনকে ফার্স্টে মোটর হিসেবে রান করাবো, সেই মোটরকে তারপর জেনারেটর হিসেবে রান করাবো, যেটা ডিসঅ্যাডভান্টেজটা একটু আগেই তোমরা দেখতে পেলে। তো সেটা যাতে না হয়, তো তার জন্য আমরা এই ক্যাপাসিটার, একটা ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটার ব্যাংকে আমরা এইভাবে কানেক্টেড করিয়ে এটাকে আমরা নিজেই রান করাতে পারি। এর একটা বড়সড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি আমরা ল্যাগিং লোড লাগিয়ে দিই, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এই যে দেখো আমার জেনারেটর কি ইলেকট্রিক্যাল লোড কানেক্টেড হবে, তো এখানে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোড লাগিয়ে দিই, তাহলে এই যে ভোল্টেজ বিল্ড আপটা হচ্ছিল সেটা খুব তাড়াতাড়ি কল্যাপস করে যাবে। কেন? কারণ থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটরকে নিজে রান করতে গেলে এখানে যে ফান্ডাটা আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে জেনারেটরটা লিডিং কারেন্ট সাপ্লাই দিচ্ছে ক্যাপাসিটারকে, আর ক্যাপাসিটার ল্যাগিং কারেন্ট সাপ্লাই দিচ্ছে জেনারেটরকে। মোট কথা, জেনারেটরের বিল্ড আপ প্রসিডিওরের জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে ল্যাগিং কারেন্ট দরকার, জেনারেটরের দরকার এটা ল্যাগিং কারেন্ট। বাট যদি আমি ল্যাগিং লোড লাগিয়ে দিই, তাহলে ল্যাগিং কারেন্ট বেশি ফ্লো হবে কোথায়? এখানটায়। তো জেনারেটরে ল্যাগিং কারেন্ট দরকার, অথচ লোডে চলে যাচ্ছে ল্যাগিং কারেন্টটা, তাহলে জেনারেটর তো ল্যাগিং কারেন্ট পাবেই না। তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ যেটা বিল্ড আপ হয়েছিল সেটা খুব তাড়াতাড়ি কল্যাপস করে যাবে। এটা একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ। তো অনেক আগে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটর ইউজ হতো, এখন অলমোস্ট ইউজ হয় না। ওই 1960s 1970s টাইমে ইউজ হতো, এখন এর ব্যবহার খুবই কমে এসেছে। এখন জেনারেলি ওই রিনিউয়েবল এনার্জি সোর্সে দেখবে আমরা যখন পাওয়ার প্ল্যান্ট পড়বো, পাওয়ার প্ল্যান্টে উইন্ড মিল পড়বো, তো সেখানটায় দেখবে যে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটর ইউজ করে থাকি। তাহলে যদি পরীক্ষাতে থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটর আসে, থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটর আসলে দুভাবে আসে। এক হচ্ছে গিয়ে ছোট কোশ্চেন আসতে পারে এমসিকিউ, বা বড় কোশ্চেনের সঙ্গে ছোট কোশ্চেন, যে তার স্লিপটা কীরকম হয়, টর্কটা কীরকম হয় সেরকম, কিংবা তার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এগুলো ছোট কোশ্চেন। কিংবা আসে শর্ট নোটের ক্ষেত্রে ফার্স্টে বলতে হবে যে রোটরের স্পিডকে যদি আমরা বাড়িয়ে দিই সিঙ্ক্রোনাস স্পিডের থেকে প্রাইম মুভারের সাহায্যে, তাহলে ও ইন্ডাকশান জেনারেটর হিসেবে কাজ করবে, খুব ভালো। তারপরে তার ডিসঅ্যাডভান্টেজটা দিতে হবে, যেটা আমি বললাম, যে আগে আমার ইলেকট্রিক্যাল সাপ্লাই অ্যাভেলেবেল থাকতে হবে, তবে না গিয়ে মেশিনটা মোটর হিসেবে রান করবে, তারপরে আমি ওকে জেনারেটর হিসেবে অপারেট করাতে পারবো। তো সেটা যাতে না হয়, সেই অসুবিধাটা দূর করার জন্য আমরা এরকম ক্যাপাসিটার, ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটার ব্যাংক লাগিয়ে কাজ করাতে পারি। এই ছবিটা এঁকে দিতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদেরকে কি বলে, ওই যে গ্রাফটা ছিল এই গ্রাফটা প্লট করে দিতে হবে, লাস্টে দুটো অ্যাপ্লিকেশান লিখে দেবে, ব্যাস এখানে আমার থ্রি ফেজ ইন্ডাকশান জেনারেটরের শর্ট নোট কমপ্লিট।